স্বাগতম সবাইকে আলটিমেট লার্নার্স স্কুলে। আমরা গত ক্লাসে পার্ট 1 পড়েছিলাম। আজকে আমরা পার্ট 2তে চলে এসেছি। আমি তোমাদের বলেছিলাম যে মস্তিষ্কের পার্টটুকু আমি আজকে আলোচনা করব। গত ক্লাসে আমরা স্নায়ুতন্ত্রের ভাগটা পড়েছি। স্নায়ুতন্ত্রের দুইটা ভাগ, কেন্দ্র আর প্রান্তীয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুইটা ভাগে ভাগ করা হয়, মস্তিষ্ক আর শুষ্ণাকাণ্ড দিয়ে। আবার প্রান্তীয় ঐচ্ছিক স্নায়ুতন্ত্র আর সক্রিয় স্নায়ুতন্ত্র। ঐচ্ছিক স্নায়ুতন্ত্র দুই ভাগে ভাগ করা হয়, কর্টিক স্নায়ু 12 জোড়া আর শুষ্ণ স্নায়ু হচ্ছে 31 জোড়া। আর সক্রিয় স্নায়ুতন্ত্র দুই ভাগে ভাগ করা হয়, সিম্প্যাথিক স্নায়ু আর প্যারাসিম্প্যাথিক স্নায়ু। সিম্প্যাথিক স্নায়ুতে শুষ্ণ স্নায়ু আছে আর প্যারাসিম্প্যাথিক স্নায়ুতে সুষুম্না স্নায়ু আর কর্টিক স্নায়ু আছে। তো আমি আজকে দেখাবো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা বড় পার্ট হচ্ছে আমাদের মস্তিষ্ক। এটি আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। চলে আসলাম আমরা মস্তিষ্কে। মস্তিষ্কের যে শ্রেণী বিভাগটা সেটা দেখতে পাচ্ছ। মস্তিষ্ক তোমার তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক সেরেবেলাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস তিনটা ভাগে অগ্র মস্তিষ্ক ভাগ করা হয়। মধ্য মস্তিষ্ক আবার আছে তিনটা ভাগ, সেটা হচ্ছে সেরেব্রাল প্যাডাঙ্কেল, সেরেব্রাল প্যাডাঙ্কেল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। আবারও বলছি, মধ্য মস্তিষ্কের তিনটা ভাগ, সেরেব্রাল প্যাডাঙ্কেল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এগুলো উপরের ক্লাসে লাগবে, যদিও আমাদের নবম দশম শ্রেণীর বইতে এটা নেই, তবুও আমি এটা দেখালাম মস্তিষ্কের যে শ্রেণী বিভাগটা। পশ্চাৎ মস্তিষ্ক, সেরেবেলাম, মেরুর অবলংটা, পন্স, এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। মস্তিষ্কের মধ্যে আমরা এই মস্তিষ্কটা আসলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। আমরা পড়েছিলাম গত ছকে যে স্নায়ুতন্ত্রের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্র পড়বো না, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পড়বো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে তোমার আছে মস্তিষ্ক। আমাদের মেইনলি নবম দশম শ্রেণীতে তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটাই লাগে, প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা লাগে না, তাই আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটাই পড়বো। তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস, ঠিক আছে? এটার মধ্যেই তোমার হচ্ছে মস্তিষ্ক পড়ে। মস্তিষ্ক ও শুষ্ণাকাণ্ড দ্বারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে। আর এই মস্তিষ্ক যেহেতু আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ, তাই এই মস্তিষ্কের মধ্যেই তোমার এই ভাগগুলো আবার পড়ে যাচ্ছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। মেইনলি তোমরা যদি বলো যে আমি যে গত ছকটা দেখিয়েছিলাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র, সেটার মধ্যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পার্ট হচ্ছে তোমার মস্তিষ্ক। মস্তিষ্কের আবার এই ভাগগুলো অগ্র, মধ্য, পশ্চাৎ। এখন আমরা মস্তিষ্কের সংজ্ঞাটা তোমাদেরকে দিব। মস্তিষ্ক সংজ্ঞাটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি, দেখো। শুষ্ণাকাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করটির মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে। আশা করি বুঝতে পেরেছ তোমরা সবাই। আচ্ছা, তো আমি তোমাকে যেহেতু আগেই বলেছি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আমাদের মস্তিষ্কটা পড়ছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও শুষ্ণাকাণ্ড নিয়ে যেহেতু গঠিত, ভ্রূণের সেটা অ্যাক্টোডার্ম থেকে শুরু করে একদম অ্যান্ডোডার্ম, মেসোডার্ম বা নটোকোড, যা থেকে মেরুদণ্ডের সৃষ্টি আছে। নটোকোড থেকে কিন্তু আমাদের মেরুদণ্ডটা সৃষ্টি হচ্ছে, নটোকোড থেকে। ঠিক তার উপরে স্নায়ুতন্ত্রেরই অবস্থান। ভ্রূণ অবস্থায় শুষ্ণাকাণ্ডের অগ্রবর্তী দণ্ডাকার অংশ ভাঁজ হয়ে পরপর তিনটি বিষম আকৃতির স্ফীত গঠন করে। স্ফীত তিনটি মিলে গঠিত হয় আমাদের এই মস্তিষ্ক। সামনের দিকে স্ফীত অংশ তিনটি হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। ভ্রূণ যত পরিণত হতে থাকে মস্তিষ্কের বিভিন্ন অংশ জটিলতা তত বাড়তে থাকে। আচ্ছা, তোমরা কি মনে করো, একটা উদাহরণ দিই তোমাদেরকে। তোমাদের যে ব্রেন বা মস্তিষ্ক, এটা কিন্তু ওজনে অনেক ভারী, অনেক ভারী। ওজনে তোমার 1.5 কেজি বা 1.3 কেজির মতো হয়ে থাকে, ঠিক আছে? মানে মস্তিষ্ক ওজনে এত বড়। তো তোমাদের এখন প্রশ্ন হতে পারে যে আচ্ছা, মস্তিষ্ক যদি এত ভারী হয় তাহলে আমরা এটাকে সহজে গ্রহণ করে কিভাবে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিচ্ছি? তাহলে তো আমাদের মাথাটাকে আমাদের ধরে রাখতে হতো, আমরা হাঁটতে পারতাম না। না, আসলে জিনিসটা এমন না। আমাদের যে মস্তিষ্ক সেটা একটা তরল ফ্লুইডের ভিতরে অবস্থান করছে। ওই তরল ফ্লুইডের ভিতরে অবস্থান করার কারণে আমাদের মস্তিষ্কের যে ওজনটা সেটা সহজেই
হালকা হয়ে যাচ্ছে তরলে অবস্থান করার কারণে। ওই মস্তিষ্কের ওজন আর সেই ওজন থাকছে না, হালকা হয়ে যাচ্ছে। তাই বলা যেতে পারে যে মস্তিষ্ক একটা তরল ফ্লুইডের ভিতর অবস্থান করার কারণে মস্তিষ্কের ওজনটা অনেক অংশেই কমে যায়। তাই আমরা মস্তিষ্কটাকে আর বহন করা লাগে না, বরং মস্তিষ্কের জায়গায় থাকে, মস্তিষ্কের ওজনটা আর সেরকম অনুভূত হয়। তাহলে এখন চলে আসি যে মস্তিষ্কের যে এত বড় একটা ওজন, এটা কত হতে পারে একটা প্রাপ্তবয়স্ক মানুষের। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় তোমার 1500 ঘন সেন্টিমিটার। আর যদি বলি গড় ওজনের কথা 1.36 কেজি। ঘন সেন্টিমিটার। আর যদি বলি গড় ওজন 1.36 কেজি। মানে বলা যায় যে এতে প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড়, জটিল আর গুরুত্বপূর্ণ অংশ মস্তিষ্ক, মানে ব্রেন ছাড়া কি কিছু হয় নাকি সম্ভব? অবশ্যই না। মস্তিষ্কের 3টা ভাগ, অগ্র, মধ্য, পশ্চাৎ। দেখো আমি তোমাদের সামনে একটা মস্তিষ্কের চিত্র উপস্থাপন করেছি। এটা একটা অস্পষ্ট চিত্র, মানে সাদা কালো চিত্রতে তেমন আমরা জিনিসগুলা বুঝতে পারি না সাধারণ ক্ষেত্রে, যে কোনটা কর্পোরাস ক্যালসিয়াম, করোটি, সেরেব্রাল হেমিস্ফিয়ার। তাই আমি তোমাদের জন্য একটা ভালো চিত্র উপস্থাপন করব এখন। নবম শ্রেণী, দশম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য এই চিত্রটা তেমন একটা ইম্পর্টেন্ট না হলেও অ্যাটলিস্ট পরীক্ষা হলে এটা আঁকতে হয় না, কিন্তু বোঝার ক্ষেত্রে খুবই লাগে। যেমন এই যে আমাদের মাথার উপর যে একটা শক্ত খোলস বা আবরণ দেখছো, যেটাকে আমরা বলি করোটি, এটার ভিতরে আমাদের এই মস্তিষ্কটা অবস্থান করে থাকে। কিন্তু মস্তিষ্কটা কীরকম এখানে কিন্তু দেখো এটা একটু অস্পষ্ট আছে। তাই আমি তোমাদেরকে সুন্দর একটা চিত্র দেখাই। এটি হচ্ছে একটি কালারফুল মস্তিষ্কের চিত্র, মস্তিষ্কের লম্বচ্ছেদ। দেখো আমি তোমাদের নবম শ্রেণী, দশম শ্রেণীর বইতে দেখিয়েছিলাম করোটিটা, যে বাইরের যে একটা শক্ত খোলস আবরণ থাকে করোটি, এখানে আবার দেওয়া নেই, করোটিটা দেখিয়েছিলাম নবম দশম শ্রেণীর বইতে। কিন্তু এখানে লক্ষ্য করো, এখানে একটা চিত্রটি স্পষ্ট, যে দেখো করোটির নিচে দেখো যে সেরেব্রামটা আছে, এটা কীরকম পেঁচানো পেঁচানো আকৃতি। হ্যাঁ, মস্তিষ্কের বেশিরভাগ অংশ জুড়ে দেখো আমাদের এই সেরেব্রামটা। তারপর দেখো মস্তিষ্কের এই সেরেব্রামটা যখন এত ভাগ জুড়ে আছে, ঠিক তারই নিচে আছে কর্পাস ক্যালোসাম, ঠিক তারই নিচে আছে থ্যালামাস, ঠিক তারই নিচে আছে হাইপোথ্যালামাস, ঠিক তার নিচে আছে কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেবেলাম, পন্স, মেডুলা অবলংটা, আর এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। সেরেব্রাম, কর্পাস ক্যালোসাম, থ্যালামাস, এগুলো হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাম হচ্ছে মধ্য মস্তিষ্কের অংশ, আর পন্স, মেডুলা অবলংটা, সেরেবেলাম, এগুলো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তো দেখো এখানে আমি যে অংশটা বোঝাতে চাইছিলাম, যে সেরেব্রাম এটা আমাদের 80% অংশ জুড়ে আমাদের মস্তিষ্কে আছে, 80% অংশ জুড়ে, ঠিক আছে। এরপর আছে আমাদের কর্পাস ক্যালোসাম, থ্যালামাস। জাস্ট এটা একটু বোঝার জন্য চিত্র, কিন্তু তেমন আমাদের এটা লাগবে না। তাহলে বলাই যায় মস্তিষ্কের ওজনের 80% হচ্ছে সেরেব্রাম। সেরেব্রামটা কিসের অংশ? অগ্র মস্তিষ্কের। আমরা অগ্র মস্তিষ্ক দিয়ে শুরু করেছি, অগ্র মস্তিষ্ক বলাই যায়। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে যে 80%ই হচ্ছে সেরেব্রাম, ঠিক আছে। যদি 80%ই সেরেব্রাম হয়, তাহলে তোমরা বুঝতেই পারছো যে মস্তিষ্কের মধ্যে সেরেব্রাম সবচেয়ে বড় অংশ। সেরেব্রামে ডান আর বাম দুইটা অসম্পূর্ণ অংশে বিভক্ত হয়ে থাকে, ঠিক আছে। যেহেতু আমাদের এই অগ্র মস্তিষ্কটা দুইটি পাশাপাশি অবস্থিত বড় কুণ্ডলী পাকানো, আমি দেখিয়েছিলাম তোমাদের চিত্রটা, হচ্ছে কুণ্ডলী পাকানো অবস্থা আছে 80% অংশই, ঠিক আছে। কুণ্ডলী পাকানো খাদ বিশিষ্ট খণ্ড এবং দুটি অংশের মাঝখানে বিভেদক খাঁজে বিভক্ত থাকে। তো বলাই যায় যে দুইটি পাশাপাশি অবস্থিত বড় কুণ্ডলী পাকানো খাদ বিশিষ্ট খণ্ড নিয়ে
যে সেরেব্রামটা আমাদের গঠিত, ওই খণ্ড দুটিকে তোমার সেরেব্রাল হেমিস্ফিয়ার বলে। ঠিক আছে, ওই কুণ্ডলীটা, যে কুণ্ডলীটা সেটার নামই তোমার হেমিস্ফিয়ার। ঠিক আছে, ওটাকে সেরেব্রাল হেমিস্ফিয়ার বলে কুণ্ডলীটাকে। সেরেব্রাম যদি আমাদের একটা বড় অংশই হয়, মস্তিষ্কের অন্যান্য অংশকে সেটা আবৃত করে রাখে, এটা আমরা বলতে পারি। খণ্ড দুটির দিকে কর্পাস ক্যালোসাম নামে চওড়া স্নায়ুগুচ্ছ দিয়ে যুক্ত থাকে। কি বললাম? কর্পাস ক্যালোসাম। পৃষ্ঠতলে নানা স্থানে ভাঁজ হয়ে উঁচু নিচু অবস্থায় থাকে। যে চিত্রটা আমি দেখিয়েছিলাম সেটা তুমি বলতে পারো না যে কুণ্ডলীটা একদম সমান সমান আছে, অবশ্যই এটাতে উঁচু নিচু খাঁজ আছে, যেটা উঁচু নিচু খাঁজ আছে। এখন আমি তোমাকে ওগুলো লিখে দেবো যে উঁচু নিচু খাঁজকে কী বলা হয়। দেখো দেখতেই পাচ্ছ যে অগ্র মস্তিষ্ক পৃষ্ঠতলে নানা স্থানে উঁচু নিচু খাঁজ বা ভাঁজ হয়ে থাকে। উঁচু খাঁজ বা ভাঁজ জায়গাকে বলা হয় তোমার জাইরাস, আমি এটা লিখেছি জাইরাস, এবং নিচু জায়গাকে বলে সালকাস। মস্তিষ্কটা যে 80% যে খাঁজগুলো বা ভাঁজগুলো আছে এগুলো একটু উঁচু নিচু থাকে, কখনোই সমান্তরাল থাকে না। এই উঁচু নিচু জায়গাকে জাইরাস আর সালকাস বলা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর যে কর্পাস ক্যালোসাম বলেছিলাম সেটা কিন্তু খণ্ড দুইটার ভিতরের দিকে কর্পাস ক্যালোসাম নামে চওড়া স্নায়ুগুচ্ছতে যুক্ত। এটা তোমাদের বইতে নাই, লাগবে না আশা করি, কিন্তু এই দুটো জানা থাকলে ভালো হয়। জিনিস দুটা যে জাইরাস আর সালকাস, এটা উপরের ক্লাসের জন্য ভালো লাগবে তোমাদের। আসো এখন বলি আমি তোমাদেরকে বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। আমি তোমাদের বলেছিলাম যে সেরেব্রাল হেমিস্ফিয়ার জিনিসটা কি, ওই যে দুইটি পাশাপাশি অবস্থিত বড় কুণ্ডলী পাকানো খাঁজ বিশিষ্ট খণ্ড নিয়ে গঠিত, ওটাকে সেরেব্রাল হেমিস্ফিয়ার বলা হয় যে দুটো অংশে বিভক্ত থাকে বিভেদ খাঁজ দ্বারা, ওইটাকে সেরেব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। তোমাদের বইতেও আছে। বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশ এবং ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের এই অংশটি উপরিভাগ ঢেউ তোলা, মানে ওই যে উঁচু নিচু, জাইরাস সালকাস। মানুষের সেরিব্রামের বাম অংশ তুলনামূলকভাবে বেশি উন্নত। সেরিব্রামকে গুরু মস্তিষ্ক বলা হয়। এটি মেনিনজাস নামক পর্দা দ্বারা আবৃত থাকে। দেখো মেনিনজাস জিনিসটা কি, এখন আমি তোমাদেরকে একটু বুঝাই। সমগ্র মস্তিষ্ক ও শুষ্ণাকাণ্ড একটা দৃঢ় মজবুত আবরণে আবৃত থাকে, একেই মেনিনজাস বলে। আমি সঙ্গটা লিখে দিব, তারপর মেনিনজাস দেখাবো। সেরেব্রাম মেনিনজাস নামক পর্দা দ্বারা আবৃত থাকে। দেখো এটা আমি বলেছিলাম। এখন যদি বলি যে মেনিনজাসটা কি, সমগ্র মস্তিষ্ক ও শুষ্ণাকাণ্ড একটি দৃঢ় ও মজবুত আবরণে আবৃত থাকে, একে মেনিনজাস বলে। কি বললাম? মস্তিষ্ক আর শুষ্ণাকাণ্ডটা একটা দৃঢ় মজবুত আবরণে আবৃত থাকে, সেটাকে মেনিনজাস বলে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি তোমাদেরকে এখন মেনিনজাসের প্রস্তুতচ্ছেদ। দেখো মেনিনজাস, এটা হচ্ছে করোটিক অস্থি, ডুরা ম্যাটার, অর্কনয়েড ম্যাটার, সাব অর্কনয়েড স্পেস, যোজক টিস্যু সূত্র, পায়া ম্যাটার, সেরেব্রাল কর্টেক্স। সেটা তোমাদের চিত্রটা লাগবে না, তাও তোমাদেরকে দেখালাম যে মেনিনজাসের প্রস্তুতচ্ছেদটা কেমন হতে পারে। দেখো চিত্রটা, আশা করি বুঝতে পারো যে মেনিনজাস জিনিসটা কী। মেনিনজাসের পরে আসছে আমাদের কর্টেক্স। বাইরের স্তরটার নাম হচ্ছে কর্টেক্স। বাইরের যে স্তরটা আছে আমাদের কর্টেক্সে অসংখ্য নিউরন আছে, যেটা নিউরন দ্বারা গঠিত। এর রং হচ্ছে ধূসর রঙের, তাই কর্টেক্সের অপর নাম গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ, যা মেরুদণ্ডের ভিতরে আন্তঃযোগ রক্ষা করে। তা আমি কী বললাম, এটা তোমাদের বইতে আছে, তোমরা বই খুলে দেখতে পাবে যে কর্টেক্সে অসংখ্য নিউরন আছে, এর রং ধূসর, তাই কর্টেক্সের অপর নাম গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ, যা মেরুদণ্ডের ভিতর আন্তঃযোগ রক্ষা করে। কিন্তু আমরা যদি বলি একটু জানতে চাই যে গ্রে ম্যাটার ছাড়াও কি আরও কোনো ম্যাটার আছে নাকি, অবশ্যই আছে, হোয়াইট ম্যাটার, ওইটাও তোমাদের বইতে আছে। কিন্তু গ্রে ম্যাটার সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি, তোমাদেরকে লিখে দিতে। গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটারটা লিখে দিয়েছি। গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার জিনিসটা কী? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধূসর বর্ণের অংশ, যা স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া ও সিনাপাস নিয়ে গঠিত। আর হোয়াইট ম্যাটার হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের টিস্যু, মূলত মায়োলিনযুক্ত স্নায়ুতন্ত্র দিয়ে গঠিত। আচ্ছা মায়োলিন কি বলতে পারো? আসলে মায়োলিন হচ্ছে একটা টিস্যু। এই টিস্যুটা একদম সাদা চকচকে, মানে পিস্টার থেকেও সাদা চকচকে ঝিকঝিকি, এতটাই
তো এই যে হোয়াইট ম্যাটারটা, এই হোয়াইট ম্যাটারটা মায়োলিন যুক্ত থাকে, মায়োলিন যুক্ত থাকার কারণে ওই টিস্যুটাকে একদম সাদা চকচকে দেখায়। ঠিক আছে, বুঝতে পেরেছ? সেরেব্রামের বহিস্থ স্তরটা 3 সেমি পুরো 3 সেমি পুরু হয়ে থাকে, আর গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার তো গঠিত হয়েই থাকে। গ্রে ম্যাটারকে বলা হয়, এর অপর নাম বলা হয় সেরেব্রাল কর্টেক্স। সেরেব্রাল কর্টেক্স এর নিচের স্তরটা হচ্ছে তোমার ওই হোয়াইট ম্যাটার, যেটা সেরেব্রামের অন্তঃস্তর নিয়ে গঠিত হয়ে থাকে, এবং সেটা আবার সেরেব্রাল মেডুলা নামে পরিচিত। তাহলে দেখো আমি কয়টা অংশ বলেছি। সেরেব্রাম গ্রে ম্যাটার নিয়ে গঠিত, এর নাম হচ্ছে সেরেব্রাল কর্টেক্স, এবং এর নিচের স্তরটা হচ্ছে তোমার সেরেব্রামের অন্তঃস্থর হোয়াইট ম্যাটার, মানে সেরেব্রামের যে গ্রে ম্যাটার সেটার নিচের স্তরটা হচ্ছে তোমার হোয়াইট ম্যাটার বলতেই পারি। গ্রে ম্যাটারের নিচের অংশ হচ্ছে তোমার হোয়াইট ম্যাটার, আর গ্রে ম্যাটারকে বলা হয় তোমার সেরেব্রাল কর্টেক্স, আর হোয়াইট ম্যাটারকে বলা হয় সেরেব্রাল মেডুলা, সেরেব্রাল মেডুলা নামে পরিচিত। আর যদি তুমি আরও কিছু বলতে চাও, যে স্নায়ুকাণ্ডের ক্ষেত্রে হোয়াইট ম্যাটার থাকে বাইরের দিকে আর গ্রে ম্যাটার থাকে ভেতরের দিকে। ঠিক আছে, ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম পাশে, আর বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান পাশ নিয়ন্ত্রণ করে। এটা আমি তোমাদেরকে আগেও বলেছি, এটা তোমাদের বইতে লেখা আছে। যে ধূসর বর্ণ সাদা বর্ণ এই জিনিসটা বুঝতে পারলেই হলো। বুঝতে পেরেছো কি? যদি আমরা এগুলো কাজে আসি, এখন অনেক কাজই করে থাকে, যেমন সংবিধি অঙ্গ থেকে আসা অনুভূতিটা গ্রহণ করে বিশ্লেষণ করে চিন্তা, বৃদ্ধি, ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে। বিভিন্ন সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রণ হিসেবেও কাজ করে। বাকশক্তিকে নিয়ন্ত্রণ করে, মানে আমরা যে কথা বলছি এটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের এই সেরেব্রাম, এবং সব ঐচ্ছিক পেশি কার্যকলাপও নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক পেশিগুলোর কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। সেরেব্রাম হলো প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ু তাড়না গ্রহণের এবং প্রত্যেক অঙ্গে স্নায়ু তাড়না প্রেরণের উচ্চতর অঙ্গ। দেহের সকল প্রকার কাজ সঞ্চালন এবং অনুভূতির কেন্দ্র হলো সেরেব্রাম। আমাদের চিন্তা চেতনা এসব কিছু কিন্তু আমাদের এই সেরেব্রামই নিয়ন্ত্রণ করছে, যে কখন কী ধরনের সংকেত বা সাড়া প্রদান করবে, এগুলো কিন্তু আমাদের সেরেব্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো এখন আমি যদি বলি সেরেব্রাম ছাড়া আসি থ্যালামাসের দিকে, আমাদের নবম দশম শ্রেণীর বইতে যদি থাকে থ্যালামাস সম্পর্কে তো থাকলো, কিন্তু আসলে কিন্তু এতটাও দেওয়া থাকে না। থ্যালামাস আর হাইপোথ্যালামাস যেটা, সেটা হচ্ছে একটু উচ্চতর লেভেলের পড়া। তা তোমাদের একটু সামান্য ধারণা আমি দিতে চাই যে থ্যালামাস জিনিসটা কী। থ্যালামাসটা হচ্ছে প্রতিটা সেরেব্রাল হেমিস্ফিয়ারের সেরেব্রাল মেডুলায় অবস্থিত এবং গ্রে ম্যাটারের গঠিত একটি ডিম্বাকার অঞ্চল। দুইটি থ্যালামাসই একটি যোজক দিয়ে যুক্ত থাকে। মূলত এটি মানে থ্যালামাসটি যে কাজটা করে থাকে রিলে স্টেশনের কাজ করে। রিলে স্টেশন জিনিসটা কি, মানে সংবেদী স্নায়ুটা আবেগ, চাপ, স্পর্শ, যন্ত্রণা, ঘ্রাণ এগুলা যখন নিয়ন্ত্রণ করবে তখন সেটাকে বলে রিলে স্টেশন। বা অনুভূতির কেন্দ্র, আবেগের কেন্দ্র, অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রণ, এগুলো সবই তোমার থ্যালামাস করে থাকে। আরেকটা ইম্পর্টেন্ট লাইন যদি বলি, ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা ও পরিবেশ সম্বন্ধে সতর্ক করে তোলে কে? এই থ্যালামাস। হাইপোথ্যালামাসে চলে যায়। আমি এগুলো আসলে তোমাদেরকে শর্টকাট জানাচ্ছি তোমাদের নলেজটা একটু ইনক্রিজ করার জন্য। এগুলো কিন্তু লাগবে না থ্যালামাস আর হাইপোথ্যালামাস, তবে অগ্র মস্তিষ্কের মধ্যে তোমার সেরেব্রাম লাগবে, মাস্ট লাগবে নবম দশম শ্রেণীর জন্য। তবে জেনে রাখার জন্য জেনে রাখো যে থ্যালামাস আর হাইপোথ্যালামাস কী করে। আমি বলেছি থ্যালামাসের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা ও পরিবেশ সম্বন্ধে সতর্ক করে তোলা। এটা হচ্ছে তোমার থ্যালামাসের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। চলে আসো হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসটা কি? এটি থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত। গ্রে ম্যাটারে নির্মিত এবং অন্তত 1 ডজন পৃথক অঞ্চলে বিভক্ত অংশগুলো সুনির্দিষ্ট কাজে সংযুক্ত থাকে। হাইপোথ্যালামাস একটি সূক্ষ্ম অংশের সাহায্যে পিটুইটারি গ্রন্থির সঙ্গে সংযুক্ত থাকে। কাজ করে স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের হিসেবে, দেহের তাপ নিয়ন্ত্রণ করে, ক্ষুধা, ঘাম, ঘুম, রাগ, পীড়া, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে থাকে। রক্তচাপও নিয়ন্ত্রণ করে থাকে আমাদের এই হাইপোথ্যালামাস। রক্তচাপ এগুলো সব নিয়ন্ত্রণ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা আমি আর বেশি কথা না বাড়িয়ে
মধ্য মস্তিষ্কের দিকে চলে যেতে চাচ্ছি। মধ্য মস্তিষ্ক হচ্ছে খুব বেশি নাই, মধ্য মস্তিষ্ক সম্পর্কে দেওয়া খুবই কম দেওয়া। এটি হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের উপর অংশ। এটি অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত থাকে। মধ্য মস্তিষ্কের পিছনে অবস্থিত নলাকার বা নলাকৃতি বৃহৎ অংশের নাম হচ্ছে পন্স। এটি সেরেব্রাম আর সেরেবেলাম এক জিনিস না। সেরেবেলামটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ আর সেরেব্রাম হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। এটা উচ্চারণে ভুল হতে পারে, কিন্তু সবসময় মনে রাখতে হবে জিনিসটা। সেরেব্রাম আর সেরিব্রামও বলা হয় সেরেব্রামকে, ঠিক আছে। সেরেবেলাম আর মেডুলা অবলঙ্গটার মধ্যে সংযোগ স্থাপন করে আমাদের এই মধ্য মস্তিষ্কটা। বিভিন্ন পেশির কাজ সমন্বয় সাধন করা, ভারসাম্য রক্ষা করে মধ্য মস্তিষ্কের কাজ হয়ে থাকে। মধ্য মস্তিষ্কের অন্তর্ভাগে তরলপূর্ণ একটা সরু নালী হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। সেরেব্রাল অ্যাকুইডাক্ট আমি দেখিয়েছিলাম চিত্রে। এটাই হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট, যেটা অন্তর্ভাগে তরলপূর্ণ সরু নালী দ্বারা গঠিত থাকে। এটা হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। আর মধ্য মস্তিষ্কের অন্য একটা নাম হচ্ছে মেসেনসেফালন। কি বললাম? মেসেনসেফালন। আমি লিখে দিই, মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালন। যদি এখন বলি আমাদের মধ্য মস্তিষ্ক কী কাজ করে থাকে, তাহলে অবশ্যই তোমাদের জানতে ইচ্ছা করবে। এটি অগ্র পশ্চাৎ মস্তিষ্কের যোগসূত্র রচনা ছাড়াও দর্শন আর শ্রবণ তথ্যের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টি করে। কি বললাম? দর্শন ও শ্রবণ তথ্যের সমন্বয় ঘটায় ও প্রতিবেদন সৃষ্টি করে। এটি হচ্ছে তোমাদের মধ্য মস্তিষ্কের কাজ। আমাদের যে পশ্চাৎ মস্তিষ্কতে চলে আসলাম, সেটা হচ্ছে আমাদের তিনটা অংশে ভাগ করা হয়। এটা হচ্ছে সেরেবেলাম, মেডুলা অবলঙ্গটা আর হচ্ছে পন্স। এই তিনটা অংশ নিয়ে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক গঠিত হয়ে থাকে। তো আমাদের কিন্তু বইতে তেমন কোনো কিছু নাও থাকতে পারে পশ্চাৎ মস্তিষ্ক নিয়ে, তবুও আমি তোমাদেরকে সেরেবেলাম আর মেডুলা অবলঙ্গটা এগুলো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে, আর পন্সেরও। যদি আসি আমরা এখন সেরেবেলাম হচ্ছে এটি পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। সেরেব্রাল হেমিস্ফিয়ার নামে গঠিত, দুইটি সমগোলার্ধে গঠিত। গোলার্ধটি ভার্মিস নামে ক্ষুদ্র যোজকের সাহায্যে যুক্ত থাকে। পূর্ণবয়স্ক মানুষের সেরেবেলামের গড় ওজন প্রায় 150 গ্রাম। কি বললাম? পূর্ণবয়স্ক মানুষের সেরেবেলামের গড় ওজন 150 গ্রাম। দেখো আমি লিখে দিয়েছি, পূর্ণবয়স্ক মানুষের সেরেবেলামের গড় ওজন 150 গ্রাম, ঠিক আছে। এই সেরেবেলামটার কাজ কি? ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে। কি করে যদি বলি এখন কাজ, তাহলে বলা যায় যে ঐচ্ছিক সেরেবেলাম পশ্চাৎ মস্তিষ্ক তিনটা অংশে বিভক্ত। গলমিল লাগাবানা, এটা হচ্ছে সেরেবেলাম, মেডুলা অবলঙ্গটা, পন্স। আমি এখন সেরেবেলাম পড়াচ্ছি। সেরেবেলামের ওজন হচ্ছে 150 গ্রাম পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে। যদি কাজ বলি, কাজ হচ্ছে ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, যদি ঐচ্ছিক চলাফেরাকে আমাদের নিয়ন্ত্রণ করে, অবশ্যই ঐচ্ছিক পেশির যে পেশি টানগুলা সেগুলোকেও নিয়ন্ত্রণ করবে। ঐচ্ছিক পেশিগুলোকেও নিয়ন্ত্রণ করে, দেহের ভারসাম্য ও দৈহিক ভঙ্গি বজায় রেখে চলাফেরার দিক নির্ধারণ করে। ঠিক আছে, এবার চলো আমরা মেডুলা অবলঙ্গটা হচ্ছে আমাদের পন্সের নিচের কিনারা ঘেঁষে প্রসারিত অনেকটা পিরামিড আকৃতির দণ্ড। দেখো আমি এটা লিখে দিয়েছি, পিরামিড আকৃতি, ঠিক আছে, যা লম্বায় প্রায় 30 সেমি আর চড়ায় 2 সেমি আর স্থূলকে দেয় 12 সেমি, যা 1 সেমি বলা হয়, মানে 1.2 সেমি। ঠিক আছে, যদি এত কিছু লাগবে না, আসলে লম্বা চড়া এগুলো আসে না, এগুলো লাগেও না, জাস্ট জানার জন্য জানা বা বলার জন্য বলা। যদি আসে আমরা কাজে মেডুলা অবলঙ্গটা, তাহলে সেটা হচ্ছে হৃদস্পন্দন, শ্বসন, গলাধঃকরণ, কাশি নিয়ন্ত্রণ করে, কেন্দ্র হিসেবে কাজ করে। আরও যদি বলি, শুধু কি এগুলাই? আরও যদি বলি তাহলে বলা যেতে পারে রক্তবাহিকা, সংকোচন, লালাক্ষরণ বা বমন, মলমূত্র ত্যাগ, রক্তচাপ ইত্যাদি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মস্তিষ্কের মধ্যে একটা যোগসূত্র সৃষ্টি করে ইত্যাদি তোমার মেডুলা অবলঙ্গটার কাজ। চলে আসো পন্সে। এটি মেডুলা অবলঙ্গটার উপরের অংশ মেঝেতে অবস্থিত আড়াআড়ি স্নায়ুতন্ত্র নির্মিত একটি পুরু ব্যান্ড। সাধারণত পন্সটা মেরুলা অবলঙ্গটার বা সেরেবেলামের নিচেই অবস্থিত হয়ে থাকে,
এর কাজ হচ্ছে সেরেবেলাম সুষুম্নাকাণ্ড মস্তিষ্কের মাঝে অংশের মধ্যে রিলে স্টেশন হিসেবে কাজ করা, মানে সম্পর্ক স্নায়ু স্থাপন করা, দেহের দুই পাশের পেশির কর্মকাণ্ড সমন্বয় করে, স্বাভাবিক শ্বসন হারও নিয়ন্ত্রণ করে থাকে। এগুলো হচ্ছে আমাদের এই মেডুলা পন্স। বেশি কাজ নেই মেডুলা পন্স আর সেরেবেলাম, মানে পশ্চাৎ মস্তিষ্কের পার্টের তেমন একটা কাজ নেই বললেই চলে। পশ্চাৎ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অগ্র মস্তিষ্ক, যেখানে আমরা পড়েছিলাম সেরেবেলাম পড়েছিলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগতে পারে। যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে। আর এগুলো বুঝতে পারছো আমি অবশ্যই আশা করি ভালো থাকবে তোমরা সবাই। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।